নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমাদের আলোচনা হবে এমন একটি কোম্পানিকে নিয়ে যেটা বহু বছর ধরে বিনিয়োগকারীদের জন্য সম্পদ সৃষ্টি করে দিয়েছে। তবে বিশেষত এই কোম্পানিটা যে কারণে বিখ্যাত সেটা হচ্ছে এর ডিভিডেন্ড পেইং এবিলিটি। গত কয়েক বছর ধরে এরা বিনিয়োগকারীদের জন্য বিপুল পরিমাণ ডিভিডেন্ড প্রদান করেছে এবং প্রত্যেক বছরই এদের ডিভিডেন্ড প্রদানের জন্য এরা কিন্তু যথারীতি শিরোনামে থেকেছে। এই কোম্পানিটার নাম হচ্ছে বেদান্ত লিমিটেড। এটা অনিল আগরওয়ালের কোম্পানি এবং এর একটি সাবসিডিয়ারি রয়েছে, যদিও সেটা ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি হিসেবেই সে অপারেট করে। সেটার নাম কিন্তু হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক। এবার জেনে নেওয়া যাক যে বেদান্ত এক্স্যাক্টলি কি করে। বেদান্ত প্রধানত বিভিন্ন ধরনের মেটালস এবং মাইনিং নিয়ে কাজ করে থাকে। তার এর আগে কেন ইন্ডিয়া বলে একটা কোম্পানি ছিল, সেটা অয়েল এবং গ্যাস উত্তোলন করত। রাজস্থানে তাদের গ্যাস এবং অয়েল ফিল্ডস ছিল। পরবর্তীকালে বেদান্ত তাদের এই কোম্পানিটা কেন ইন্ডিয়াকে কিনে নেয়, সুতরাং অয়েল অ্যান্ড গ্যাসও এর একটি ভার্টিক্যাল। এছাড়া এরা অ্যালুমিনিয়াম প্রডিউস করে, এরা নিকেল প্রডিউস করে, সিলভার, তারপর লিড এবং জিঙ্ক তো হিন্দুস্তান জিঙ্কের মাধ্যমে এরা করেই থাকে। তবে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হচ্ছে এদের পাওয়ার ট্রান্সমিশনের ব্যবসা রয়েছে, এদের রিনিউয়েবল এনার্জির ব্যবসা রয়েছে, এরা সেমিকন্ডাক্টর ব্যবসায় ঢুকছে, সুতরাং এরা ডিসপ্লে গ্লাসের ব্যবসায় ঢুকছে। সুতরাং সব মিলে বেদান্তকে একটা কংগ্লোমারেট হিসাবে অবশ্যই ট্রিট করা যেতে পারে। এবার কি কারণে আজকের আমরা বেদান্তকে নিয়ে আলোচনা করছি? কারণ আগের দিন আমি আইটিসিকে নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আইটিসি ঘোষণা করেছিল যে তারা তাদের হোটেল ব্যবসা আলাদা করতে চলেছে। তারা শেয়ার হোল্ডার্স অ্যাপ্রুভাল পেয়ে গেছে, এনসিএলটির অ্যাপ্রুভাল পেয়ে গেছে এবং স্টক এক্সচেঞ্জের অ্যাপ্রুভালও পেয়ে গেছে বলে আমি আলোচনা করেছিলাম। এইবার বেদান্তর ক্ষেত্রে বেদান্ত গত সেপ্টেম্বর মাসে তারা ঘোষণা করে যে তাদের যা এক্সিস্টিং বিজনেসেসগুলো রয়েছে সেইগুলোকে তারা সম্পূর্ণ আলাদা করে দেবে, অর্থাৎ ডিমার্জারের পথে হাঁটবে যাতে শেয়ার হোল্ডার্সদের জন্য এখান থেকে ভ্যালু আনলকিং হতে পারে। শুধু তাই না, যারা স্ট্র্যাটেজিক ইনভেস্টার্স রয়েছে তারা ইচ্ছে করলে এই যে আলাদা আলাদা বিজনেসগুলো সেটা তাদের সুবিধা মতন তারা সেই পার্টিকুলার কোম্পানিতে তারা ইনভেস্ট করতে পারবেন। এটাও হচ্ছে বেদান্ত লিমিটেডের অফিসিয়ালসদের বক্তব্য। এছাড়া প্রথম কথা হচ্ছে যে এই যে তারা বিজনেসগুলো আলাদা করে দিচ্ছে, তাদের বক্তব্য অনুযায়ী এই একটা লাইনিং হবে অফ অপারেশনস, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ম্যানেজমেন্টস কেটার করবে এই আলাদা আলাদা কোম্পানিগুলো। ফলে তাদের একসঙ্গে যেহেতু আগে ব্যবসাগুলো ছিল এবং একটি ব্যবসার জন্য তাদের অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হতো ফাইনাল ডিসিশন নেওয়ার ব্যাপারে। এই ক্ষেত্রে কিন্তু যেটা দাঁড়াবে, কোম্পানিগুলো যদি আলাদা হয়ে যায় সেক্ষেত্রে ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য সবসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে, এরকম কিন্তু আর অবস্থাটি থাকবে না বলে তাদের বক্তব্য। এবার চলে আসি কিছু নিউজ যেটা সম্প্রতি এসছে। সেটা একটা এসছে অবশ্যই বিজনেস স্ট্যান্ডার্ডের মাধ্যমে, আমি ভার্বাটিম কোট করছি। ওনারা বলছেন যে মাইনিং কংগ্লোমারেট বেদান্ত লিমিটেড হ্যাজ রিসিভড অ্যাপ্রুভালস from the majority of its creditors for a proposed demerger of businesses, marking an important step in the company's plan to split into 6 independent listed companies, অর্থাৎ 6টা আলাদা কোম্পানিতে ভাগ হতে যাচ্ছে বেদান্ত। এবার খেয়াল করে দেখুন, একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্রেডিটার্সরা অ্যাপ্রুভাল দিয়েছেন। অর্থাৎ বেদান্ত লিমিটেড যে ব্যাংকগুলো থেকে ধার করেছিল, ঋণ নিয়েছিল তাদের ব্যবসা প্রসারের জন্য, ব্যবসা বৃদ্ধির জন্য, যখন তারা কোম্পানিগুলোকে আলাদা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে তখন কিন্তু ক্রেডিটার্সদের অ্যাপ্রুভাল লাগে। এক্ষেত্রে বলে নেওয়া ভালো যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু বেদান্ত লিমিটেডের সবচেয়ে বড় ক্রেডিটার এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু এইটা এনওসি দিয়ে দিয়েছে, নো অবজেক্ট সার্টিফিকেশন তারা দিয়ে দিয়েছে।
ফলে বেদান্ত তাদের বক্তব্য অনুযায়ী যে এখন আর বিশেষ সমস্যা থাকবে না তাদের এই ডিমার্জারের পথে, যদিও আরও কয়েকটা স্টেপসের মধ্যে দিয়ে তাদের যেতে হবে। এটা ছিল প্রথম স্টেপ, যে ক্রেডিটার্সদের অ্যাপ্রুভাল নেওয়া, অর্থাৎ যাদের তাদের ঋণ দিচ্ছে তাদের এইটা বক্তব্য, দেখুন আমরা কোম্পানিগুলোকে আলাদা করছি, সুতরাং ঋণের যে আমরা আপনাদের কাছ থেকে যে ঋণ নিয়েছি সেইটা বিভিন্ন কোম্পানি অনুযায়ী যাতে ঋণটা ভাগ হয়ে যায় বিভিন্ন কোম্পানির ওপর, সেক্ষেত্রে একটা কোম্পানির ঘাড়ের ওপর প্রচুর ঋণ থাকবে না। উল্লেখযোগ্য এটা বলা যেতে পারে বেদান্ত কিন্তু গত কয়েক বছর ধরে কিন্তু এই ঋণ নিয়ে বেশ কিছুটা সমস্যায় রয়েছে। তারা নানা ভাবে তারা মানে ব্যবসার জন্য কিন্তু তারা বাজার থেকে টাকা দিয়েছে, অনেক সময় তাদের ব্যবসা তাদের সার্ভিস ইন্টারেস্ট করার জন্য বন্ডের মাধ্যমে তারা টাকা তুলেছে, সেই বন্ডের ইন্টারেস্টটা সার্ভিস করার সময় কিন্তু অনেক সময় ওদের এই ধরনের এদের তারা টাকা মেটাতে পারবে কিনা বলে মাঝে মাঝে প্রশ্ন উঠেছে, যদি এখনো অবধি বেদান্ত সব ক্রেডিটার্সদের পয়সা এখনো দিতে সমর্থ হয়েছে বা চোকাতে সমর্থ হয়েছে, এইটুকুনি বলা যেতে পারে। এইবার আরেকটা সরাসরি ওদের অফিসিয়ালসদের কোটেশন দিচ্ছি, এটা বিজনেস স্ট্যান্ডার্ড থেকেই আমি আবার কোট করছি, যে ওদের একজন সিনিয়র বেদান্ত এক্সিকিউটিভ উনি কি বলেছেন এটা শুনুন। উনি বলছেন, আই এম হ্যাপি, আমি ভার্বেটিম কোট করছি, আই এম হ্যাপি টু লেট all of you know that we have received the 52% plus the additional percentage which is required for us to reach 75%, অর্থাৎ 75 যত যে ক্রেডিটার্স রয়েছে, একজন ক্রেডিটার তো এই বিপুল পরিমাণ হাজার হাজার কোটি টাকা ঋণ তো একটি কোম্পানিকে নাও দিতে পারে, সেই জন্য অনেক সময় কনসর্টিয়াম অফ ব্যাংকস থাকে, একসঙ্গে অনেকগুলো ব্যাংক এসে এই ধরনের বড় বড় কোম্পানিগুলোকে ঋণ দেয়, সেক্ষেত্রে সমস্ত মোটামুটি ক্রেডিটার্সরা অ্যাকসেপ্ট করেছে। ওরা বলছেন অলরেডি 52% ক্রেডিটার্স অর্থাৎ যারা ঋণদাতা তারা এগ্রি করে গেছেন, আমরা দিন 10 মধ্যে বাকি যেটুকু রিকোয়ারমেন্ট রয়েছে অর্থাৎ 75% অফ দ্য টোটাল ক্রেডিটার্স অ্যাপ্রুভাল সেটা আমরা পেয়ে যাব, যার ফলে আমাদের কিন্তু সামনে এগোতে অর্থাৎ ডিমার্জারের যে প্রসেস সেটা নিয়ে বিশেষ কোনো সমস্যা হবে না। এইবার চলে আসি হচ্ছে বেদান্ত যে তাদের ব্যবসাটাকে 6টা আলাদা ব্যবসায় ভাগ করে দেবে, সেটা কি বিনিয়োগকারীদের লাভ হবে? লাভ হবে, প্রথম কথা লাভ হবে কথাটার পরে আসছি, ভ্যালু আনলকিং হবে কিনা এটা সবচেয়ে বড় প্রশ্ন। উত্তরটা হচ্ছে যে দেখুন, ডিমার্জার প্রসেসের যখনই কোনো কোম্পানি ডিমার্জারের প্রসেসের মধ্যে দিয়ে যায়, সাধারণত দেখা যায় যে সেই কোম্পানিগুলোতে যখনই কোনো ডিমার্জার হয় স্কিম অফ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে, তখন কিন্তু ইউজুয়ালি এই কোম্পানিগুলোতে ভ্যালু আনলকিং হয়। সেই যে কোম্পানিগুলো ডিমার্জড কোম্পানিজগুলো সেগুলো ইউজুয়ালি কিন্তু তার স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়ে থাকে। হবেই এমন কোনো কথা নেই, কোনো কিছু ক্ষেত্রে ডেফিনেটিভ না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যখনই একটা কোম্পানি ডিমার্জারের পথে হাঁটে তখন কিন্তু তার যে ডিমার্জ কোম্পানি সেটার কিন্তু ভ্যালু আনলকিং হয়ে থাকে। এছাড়া এবার তাদের কি ধরনের ব্যবসা আছে আগে বলেছি, আরেকবার বলে দিই, তাদের মেটাল ব্যবসা রয়েছে, পাওয়ার ব্যবসা রয়েছে, অ্যালুমিনিয়াম ব্যবসা রয়েছে, অয়েল অ্যান্ড গ্যাস ব্যবসা রয়েছে, প্রভৃতি বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। সুতরাং 6টা যে নতুন কোম্পানির কথা বেদান্ত রিসোর্সেস বলছে তার মধ্যে রয়েছে বেদান্ত অ্যালুমিনিয়াম, বেদান্ত অয়েল অ্যান্ড গ্যাস, বেদান্ত পাওয়ার, বেদান্ত স্টিল অ্যান্ড ফেরাস মেটেরিয়ালস, বেদান্ত বেস মেটালস, বেদান্ত লিমিটেড। এইবার বেদান্ত লিমিটেড সাধারণত সেটা একটা হোল্ডিং কোম্পানি হিসেবে অপারেট করবে, এবং বেদান্ত যেটা করবে সেটা হচ্ছে যেহেতু তার 60% উপর হোল্ডিং রয়েছে হিন্দুস্তান জিঙ্ক, সুতরাং তার ইলেকট্রনিক্স বিজনেস, বেদান্ত তার ইলেকট্রনিক্স বিজনেস এবং হিন্দুস্তান জিঙ্ক বিজনেস দুটো কিন্তু তাদের নিজের সঙ্গেই রাখবে, বাকি 5টা কোম্পানি সেগুলো তারা সম্পূর্ণভাবে আলাদা করে দেবে। এবার দেখুন, সেটা হচ্ছে বেদান্ত গ্রুপের পোর্টফোলিও অফ অ্যাসেটস কি কি রয়েছে। এটা আমি নিয়েছি হচ্ছে বেদান্ত সরাসরি বেদান্ত নিজের ওয়েবসাইট থেকে। সেখানে ওরা বলছেন যে তাদের রয়েছে জিঙ্ক রয়েছে, সিলভার রয়েছে, লিড রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে, ক্রোমিয়াম রয়েছে, কপার রয়েছে, নিকেল রয়েছে, অয়েল অ্যান্ড গ্যাস রয়েছে, ফেরাস ভার্টিক্যালের মধ্যে রয়েছে আয়রন ওর এবং স্টিল, পাওয়ার এবং ট্রান্সমিশন, তার মধ্যে থার্মাল পাওয়ার রয়েছে, রিনিউয়েবল এনার্জি রয়েছে, ডিজিটাল ব্যবসা রয়েছে, এছাড়া নতুনভাবে তারা সেমিকন্ডাক্টরস এবং ডিসপ্লে গ্লাসের ব্যবসায় ঢুকেছে। এই এত কিছু ব্যবসা তারা ভাগ করে দিতে চাইছে, 6টা আলাদা আলাদা কোম্পানিতে তারা কিন্তু ভাগ করে দেবে। এর ফলে কি বলছেন, ওরা নিজেরাই বলছেন, ওদের কথাই আমি কোট করছি, বলছেন এর ফলে কি হবে, once demerged each independent entity will have greater freedom to grow to its potential and true value via an independent management, capital allocation and niche strategies for growth. It will also give global and Indian investors potential to invest in the preferred
third vertical, broadening the investor base for Vedanto assets. বলে দিচ্ছেন যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ম্যানেজমেন্ট থাকবে, আমাদের প্রপার ক্যাপিটাল অ্যালোকেশনের সুবিধা হবে, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিস নেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ের বিভিন্ন স্ট্র্যাটেজিস নেওয়ার ক্ষেত্রে তাদের পক্ষে অনেকটাই সুবিধা হবে, এরকমই বিশ্বাস করছেন বেদান্ত কর্তৃপক্ষ। এইবার যদি বলা যায় যে এই যে ডিমার্জারটা হবে তার ফলে বেদান্তর যা শেয়ার হোল্ডার তারা কিভাবে লাভবান পাবেন, তারা বলা হচ্ছে যাদের কাছে রেকর্ড ডেটে এখনো অনেকটাই টাইম লাগবে যদিও, তাহলেও যখন যেদিন রেকর্ড ডেট অর্থাৎ বেদান্ত তার নিজের কোম্পানিগুলো ডিমার্জ করবে এবং সম্পূর্ণ অ্যাপ্রুভাল যদি পেয়ে যায় তারপরে তো ডিমার্জার হবে, যদি যেদিন ডিমার্জার হবে অর্থাৎ রেকর্ড ডেট সেই দিন 5টা নতুন লিস্টেড কোম্পানিজ আসবে এবং মোটামুটি এই 5টা নতুন কোম্পানির শেয়ার সম্পূর্ণ বিনামূল্যে পাবেন বেদান্ত শেয়ার হোল্ডার্সরা, অর্থাৎ যে মানুষের কাছে একটি বেদান্ত লিমিটেডের শেয়ার থাকবে তার বিনিময়ে তারা আরও 5টা অতিরিক্ত নতুন যে কোম্পানিগুলোর কথা অলরেডি বললাম সেই কোম্পানিগুলোর শেয়ার কিন্তু তারা পাবেন একদম সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া এটা আগেই বলে দিচ্ছি, আরেকটা যেটা কথা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখুন বেদান্তর যে সাবসিডিয়ারি হিন্দুস্তান জিঙ্কও কিন্তু গত কয়েক বছর ধরে বিশেষ করে গত কয়েক মাস ধরে যাহা পরনায় চেষ্টা করছেন যাতে তারা সরকারের অ্যাপ্রুভাল পান ফর ডিমার্জার, কিন্তু এখনো অবধি সরকার তাদের ডিমার্জারে অনুমতি দেননি। কারণ হিন্দুস্তান জিঙ্ক এর আগে কয়েক মাস আগে তারা বলেছিল যে তারা দ্য জিঙ্ক এবং লিড বিজনেসটা আলাদা করবে, সিলভার বিজনেসটা আলাদা করবে, এরকম কিন্তু তারা কিন্তু এরকম 3টে আলাদা ভার্টিকালসে তারা বিজনেসটা আলাদা করে দিতে চেয়েছিল, সরকার সেটাতে রাজি হয়নি। এখানে উল্লেখযোগ্য যে এই হিন্দুস্তান জিঙ্কে বেদান্ত নিজস্ব অংশীদারিত্ব রয়েছে 64.92% এবং ভারতীয় সরকারের অংশীদারিত্ব রয়েছে অর্থাৎ মাইন্স মিনিস্ট্রি তাদের কাছে অংশীদারিত্ব রয়েছে হচ্ছে 29.54%, অর্থাৎ মোটামুটি প্রায় ধরা যায় প্রায় 1/3 কিন্তু সরকারের অংশীদারিত্ব রয়েছে। সরকার চট করে এইটা অ্যাকসেপ্ট করেননি মানে এই ডিমার্জারের কথা, কারণ তাদের বক্তব্য হচ্ছে এতে নতুন ভ্যালু আনলকিং কি করে হবে সেটা আমাদের বোঝাতে হবে, না বোঝাতে পারলে আমরা কিন্তু এটাতে অনুমতি দেব না, এটা ভারতীয় সরকার বলে দিয়েছেন। সুতরাং হিন্দুস্তান জিঙ্ক আবার তারা ফিরে গেছে ওয়ার্কিং বোর্ডে এবং তারা সেখানে ক্যালকুলেট করে দেখেছে না আমরা দুটো ভাগে আমাদের ব্যবসাকে ভাগ করব, একদিকে থাকবে হচ্ছে জিঙ্ক অ্যান্ড লেড, আরেকদিকে হবে সিলভার বিজনেস। এই করে আবার তারা সরকারকে অ্যাপ্রোচ করেছে, দেখা যাক সরকার এই ডিমার্জারে রাজি থাকেন কিনা হিন্দুস্তান জিঙ্কের ক্ষেত্রে। তবে বেদান্তর ক্ষেত্রে এরকম কোনো সমস্যা হয়নি, সরকারের এখানে কোনো অংশীদারিত্ব নেই, সুতরাং বেদান্তর যদি বলা যায় ডিমার্জারের প্রসেসটা সেটা কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, যদিও অনেক বিশেষজ্ঞরই বক্তব্য তারা এখনো বুঝে উঠতে পারছে না যে বেদান্ত নিজের ব্যবসাগুলোকে আলাদা করে দিয়ে কি লাভটা বিনিয়োগকারীদের জন্য তৈরি করতে পারবেন, বিশেষ করে বেদান্তর ঘাড়ে যখন এতটা ঋণ রয়েছে। যতক্ষণ না তারা যদি রিস্ট্রাকচারিং করে তাদের লোন, যতক্ষণ তারা লোন যদি না কমাতে পারে সেক্ষেত্রে এই আলাদা আলাদা ব্যবসা করে কি লাভ সেটা অনেক বিশেষজ্ঞই প্রশ্ন করেছেন। যাই হোক, প্রথম কথা আসি আজকে সেটা হচ্ছে বেদান্তর বিভিন্ন ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করি। এক হচ্ছে মার্কেট ক্যাপ এদের 1,71,233 কোটি টাকা, বর্তমান প্রাইস হচ্ছে 461 কোটি টাকা। এদের হাই লো গেছে, হাই ছিল 52 উইক্স হাই ছিল 507 টাকা, 52 উইক্স লো ছিল 208 টাকা। স্টক পি বেশ হাইয়ের দিকে 46.8, প্রাইস টু বুক ভ্যালু 5.58, এটা টাচ এক্সপেন্সিভ। ডিভিডেন্ড ইল্ড কিন্তু দারুণ 6.4%, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুবই ভালো 23.4, রিটার্ন অন ইকুইটি তেমনটি আহামরি নয় 10.4%, অপারেটিং প্রফিট মার্জিন রিজনেবল, মারাত্মক না হলেও রিজনেবল 24.5, প্রাইস টু আর্নিংস গ্রোথ রেশিও নেগেটিভ দেখাচ্ছে -3.90, কারণ এই ক্ষেত্রে একটা কোয়ার্টারে তাদের লস হয়েছিল কারণ সরকারকে 111% ট্যাক্স তাদের দিতে হয়েছিল, সুতরাং তাদের আর্নিংস ডিগ্রোথ হয়েছে, তার ফলে আমরা নেগেটিভ কিন্তু প্রাইস টু আর্নিংস গ্রোথ রেশিও দেখছি। কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো পজিটিভ 8.13, এন্টারপ্রাইজ ভ্যালু কিন্তু অনেকটাই বেশি মার্কেট ক্যাপিটালের তুলনায় 2,39,677 কোটি টাকা।
এইবার চলে আসি এদের বড়োয়িংস নিয়ে আলোচনা, অর্থাৎ এদের ঘাড়ে কত ঋণ রয়েছে। চিন্তার যেটা ব্যাপার সেটা হচ্ছে এদের মার্চ 2013-তে এদের টোটাল বড়োয়িং ছিল, অর্থাৎ ধার বাজারে 4,839 কোটি টাকা। তার মধ্যে লং টার্ম বড়োয়িং অর্থাৎ 1 বছরের পর শোধ করা যাবে এমন ঋণ সেটা 1,179 কোটি টাকা, এবং শর্ট টার্ম বড়োয়িং অর্থাৎ 1 বছরের আগেই শোধ করতে হবে সেটা হচ্ছে 3,652 কোটি টাকা। সেইটি প্রায় মোটামুটি 6 গুণ বৃদ্ধি পেয়েছে সেই ঋণ শর্ট টার্ম বড়োয়িং, সেটা মার্চ 2024-এ দাঁড়িয়েছে 21,125 কোটি টাকা। লং টার্ম বড়োয়িং মোটামুটি প্রায় ধরে রাখুন প্রায় 42 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে, সেটা দাঁড়িয়েছে 50,633 কোটি টাকা। এই একটা হিউজ কিন্তু ঋণের বোঝা দিনের পর দিন এই কোম্পানিটাতে কিন্তু বৃদ্ধি পেয়ে চলেছে, এবং টোটাল বড়োয়িং সব মিলিয়ে মার্চ 2021-এ দাঁড়িয়েছে 72,771 কোটি টাকা। এটা কিন্তু আমি কনসলিডেটেড, এটা আমি বড়োয়িং স্টেটমেন্ট কিন্তু আপনাদের সামনে দিচ্ছি। সুতরাং বেদান্তর দিনের পর দিন কিন্তু তাদের ঘাড়ে ঋণের বোঝা বেড়েই চলেছে, এবং এক্স্যাক্টলি বিভিন্ন কোম্পানিতে ভাগ করে এক্স্যাক্টলি কোম্পানির কি লাভ হবে সেটা প্রশ্ন থাকছে। কারণ যতক্ষণ না, বারবার বলেছি, যে কোম্পানি তার মাথার উপর ঋণের বোঝা বৃদ্ধি হয়, তাদের গলা ডুবে যায় ঋণেতে, সেই কোম্পানিগুলো কিন্তু একেবারে পথে বসে যায়। যদিও বেদান্তর ডেট টু ইকুইটি রেশিও এখনো রিজনেবল লেভেলে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেক বছরই যদি আমরা দেখি কন্টিনিউয়াস ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, সে বিষয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যায় এই কোম্পানিটার ব্যাপারে, যে কেন ভাই প্রত্যেক বছর ঋণ বেড়ে যাচ্ছে। তোমরা এক তো কন্টিনিউয়াস গত 10-11 বছর ধরে তোমরা ঋণ কমাবার চেষ্টা করনি কেন, এটা প্রশ্ন থাকছে। এবার বেদান্ত, তবে বলা যায় বেদান্ত ডেফিনেটলি একটা প্রফিটেবল কোম্পানি, সেটা না বললে অন্যায় হয়। সেটা হচ্ছে মার্চ, মানে আমি গত 13টা কোয়ার্টারের যেটা দেখেছি, যে সেলস ছিল মার্চ 2021-এ 28,206 কোটি টাকা, মার্চ 2024-এ সেটা বেড়ে দাঁড়িয়েছে 35,509 কোটি টাকা। নেট প্রফিট মার্চ 2021-এ ছিল 7,628 কোটি টাকা, সেটা মার্চ 2024-এ কমে দাঁড়িয়েছে 2,275 কোটি টাকা। ওভারঅল যেটা বলা যায় যে বেদান্তর কিন্তু প্রফিট কিন্তু যেটা দেখা যায় সেটা কিন্তু বেশ মানে একটা লাম্পি প্রফিট, কখনো বাড়ে কখনো পরে, কখনো কমে, কখন বাড়বে কখন কমবে সেটা কিন্তু বলা মুশকিল। মার্চেও কিন্তু কোনো এতে কিন্তু এমন কোনো ইন্ডিকেশন নেই কোনো মানে মোটামুটি কোয়ার্টারে যে তাদের একটা স্টেডি প্রফিট দেখানো হচ্ছে। যদিও তারা কমোডিটি বিজনেসে রয়েছে, কমোডিটি নিয়ে ডিল করছে, কিন্তু তা সত্ত্বেও তাদের কিন্তু মানে যে আর্নিংসটা এত লাম্পি কেন সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এই হচ্ছে মোটামুটি বেদান্ত সম্বন্ধে কথা। এবার বেদান্তর আরেকটা কথা একটু বলে নিই, যে বেদান্তর মোটামুটি গত কয়েক বছরে তারা বিনিয়োগকারীদের ওয়েলথ ক্রিয়েট করে দিতে পেরেছে কিনা। দেখুন, এই বছরে কেবলমাত্র 2024-এ বেদান্ত রিটার্ন দিয়েছে 77.87%, গত এক বছরে বেদান্ত রিটার্ন দিয়েছে 64.8%, গত 5 বছরে বেদান্ত রিটার্ন দিয়েছে 158.56%। অর্থাৎ রিটার্নের দিক থেকে কোনো সমস্যা নেই, ভালো রিটার্ন ডেফিনেটলি দিয়েছে। কিন্তু এটা একটা কমোডিটি বিজনেস, এটা অর্থনীতি যখন ভালো করে তখন এই ধরনের কোম্পানিজগুলো, বিশেষ করে যারা কমোডিটি নিয়ে ডিল করছে, তারা খুব ভালো পারফর্ম করে। এবং যুদ্ধ বিগ্রহের সময়, মানে যখন যুদ্ধ চলে বিশ্বের বিভিন্ন জায়গায়, তখন এই মেটাল প্রাইসেসগুলো অ্যাপ্রিসিয়েট করে, সেই সময় এই কোম্পানিগুলো ভালো করে। যেমন বর্তমানে চলছে হচ্ছে রাশিয়া ইউক্রেন, তার ফলে মানে গোটা বিশ্ব জুড়ে কিন্তু বিভিন্ন মেটালের ডিমান্ড দিনের পর দিন বৃদ্ধি পেয়েছে, তার একটা মানে পজিটিভ সেটা কিন্তু এফেক্ট সেটা বেদান্ত ওপর পড়তে পারে এবং তার সাবসিডিয়ারিজগুলো ওপর পড়তে পারে। তবে ওই আবার এক কথা, অর্থনীতি যখন ভালো করে, কমোডিটি তখন ভালো করে, বা সাইক্লিক্যাল বিজনেসেসগুলো ভালো করে, এটা কিন্তু একটা হাইলি সাইক্লিক্যাল বিজনেস। এর যখন মানে মেটালসের দাম পড়ে যায়, ডিমান্ড কমে যায়, তখন কিন্তু এই ধরনের কোম্পানিজগুলো ভীষণ সাফার করে। আবার অর্থনীতি যখন ভালো করে, যেমন দেখছেন গত 3-4 বছর ধরে দারুণ ভালো করছে অর্থনীতি, সুতরাং এই ধরনের কোম্পানিজগুলো অর্থাৎ মেটাল কোম্পানিজগুলো কিন্তু তারা কিন্তু খুব ভালো পারফর্ম করছে। আচ্ছা, এইবার বলে নিই যে দেখুন, আমি আজকের যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করলাম সেটাতে কিন্তু আমার পরিবারের কোনো হোল্ডিং নেই, কিন্তু হিন্দুস্তান জিকে যে রেফারেন্স দিয়েছি হতে পারে আমার পরিবারের পোর্টফোলিও
পোর্টফোলিওতে সেটা থাকলেও থাকতে পারে, এবং যদি আগামী দিনে আমাদের পোর্টফোলিওতে থাকে এবং আমরা যদি বিক্রি করি তবে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে বিক্রি করতে পারবো না। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা ডিসক্লেমার, দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল, এখানে কোনো শেয়ারের বাই সেল কিন্তু সাজেশনস দেওয়া হয় না, কোনো রকম স্টক রিকমেন্ডেশনস করা হয় না, কোনো রকম অ্যাডভাইস দেওয়া হয় না। এটা কেবলমাত্র বাঙালি বিনিয়োগকারীদের যাতে অ্যাওয়ারনেস বাড়ে, শেয়ার মার্কেট সম্বন্ধে ধারণা তৈরি হয়, সেই কারণেই কিন্তু এই চ্যানেলটি, এই এপিসোডটি করা। এবং আরেকটা কথা যেটা না বললেই নয়, যদি মনে হয় যে এপিসোডটা আপনাদের ভালো লেগেছে প্লিজ একটা লাইক দেবেন। যদি মনে হয় এটা বাঙালি বিনিয়োগকারীদের কাজে লাগবে প্লিজ প্লিজ দয়া করে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে। এবং অবশ্যই বলবো সাবস্ক্রাইব না করে যাবেন না, বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান, খারাপ লাগে। তবু অনুরোধ করব যদি মনে হয় এটা সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই করবেন, নতুবা করবেন না। আজকের জন্য নমস্কার।